শিল্পা, এই শিল্পা, তোকে কখন থেকে ডাকছি বলতো? দেখ, তোর বিয়ে কিন্তু আর বেশি দিন বাকি নেই। এবার তো তোকে রান্নাটা শিখতে হবে। তুই যদি এখনো শুয়ে থাকিস, বাড়ির কোনো কাজ না করিস, তাহলে শ্বশুর বাড়িতে গিয়ে তুই কি করবি? মা, তুমি আমাকে বারবার ডেকো না। আমার ঘুমটা নষ্ট করছো কেন? তুমি আমাকে বারবার না ডেকে রান্নাঘরে যাও তো, গিয়ে রান্না করো। আমি ওসব রান্না বান্না শিখতে পারবো না। যখন আমার সময় হবে আমি তখন সব ঠিক বুঝে নেব। তুই উঠবি নাকি আজকে আমি এই দরজাটা ভেঙে ফেলবো? তাড়াতাড়ি উঠে দরজাটা খোল, তোর সঙ্গে একটা দরকারি কথা আছে। মায়ের মুখে এই কথা শুনেই শিল্পা তাড়াতাড়ি করে দরজাটা খুলে দেয়। কি হয়েছে বলো? সেই সকাল থেকে চিৎকার করে করে আমার ঘুমটাই ভাঙিয়ে দিলে। কি হয়েছে তাড়াতাড়ি বলো, আমার ঘুম পাচ্ছে। এই চুপ করে দাঁড়া। যদি আর একবার বিছানায় গিয়ে উঠেছিস, তাহলে কিন্তু তোর গায়ে এবার আমি এক বালতি জল ঢেলে দেব। দেখ মা, ওরকম কিন্তু একদমই করিস না। তুই তো নতুন বৌমা হবি, বল? তোকে তো বাড়ির কাজ করতে হবে, আর তাছাড়া রান্নাটা তো তোকেই করতে হবে। তখন তুই কি করবি বলতো? তুমি এখনো সেই রান্না বান্না নিয়ে পড়ে আছো? দেখো, এখন কিন্তু যুগ পাল্টেছে। এখন তো মোবাইলে যে কোনো কিছু সার্চ করলেই চলে আসে। আমি যখন শ্বশুর বাড়িতে গিয়ে কিছু রান্না করব, তখনই মোবাইলে রেসিপি দেখে নেব, আর তাহলেই আমি সবাইকে রান্না করে খাওয়াতে পারবো। ব্যাস, এটা তো সিম্পল ব্যাপার। তুই আবার তোর এই ফোনের ভরসায় পড়ে আছিস। তোর কাছে যদি ফোন না থাকে তখন কি হবে? তখন তো তোকে একাই রান্না করতে হবে। তুমি আবার সেই চিন্তা করছো? আমি তো বললাম ফোন আমার কাছে সব সময় থাকবে। আর তাছাড়া তুমি তো জানো আমি ফোন ছাড়া এক মিনিটও চলতে পারি না। যখনই কিছু রান্না করব আমি তখনই সবকিছু ফোন থেকে দেখে নেব। বাহ, কত সহজ ব্যাপার, তাই না? কিন্তু তুই যতটা সহজ ভাবছিস ততটা কিন্তু সহজ হবে না। দেখ, তোর শাশুড়ি মা যদি একবার জানতে পারে তুই রান্না বান্না কিছু জানিস না, তাহলে কিন্তু তোকে বাড়ি থেকেই তাড়িয়ে দিতে পারে। আমাকে কেন বাড়ি থেকে তাড়িয়ে দেবে? আমি তো বলছি ফোন দেখে আমি সবকিছু রান্না বান্না করে নেব। আমার শাশুড়ি মা আমাকে যা বানাতে বলবে আমি সেটাই বানিয়ে দেব। এই নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। তুমি যাও তো। ঠিক আছে, চিন্তা না করতে হলেই ভালো। কিন্তু দেখবি, যখন তোর ফোনটা তোর কাছে থাকবে না, তখন তোর আবার আমার কথাই মনে পড়বে। আর তখন ভাববি রান্নাটা শিখে নেওয়াই দরকার ছিল। এখন আমি বলছি তোর হয়তো ভালো লাগছে না, কিন্তু একদিন না একদিন তোর এই মায়ের কথাই ঠিক মনে পড়বে, দেখিস। ঠিক আছে, সেটা পরে দেখা যাবে। এখন তুমি যাও, আমার খুব ঘুম পাচ্ছে, আমি এখন উঠতে পারবো না। এভাবেই মোনালি দেবী হাজার বোঝানোর পরও শিল্পা কিছুই বুঝতে চায় না। এই কারণে মোনালি দেবী রাগ করে সেখান থেকে চলে যায়। তখন শিল্পা আবার বিছানায় গিয়ে শুয়ে পড়ে। এরকম ভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আসলে মোনালি দেবী তার মেয়ে শিল্পা এবং ছেলে সন্দীপের সঙ্গে বাস করত। সন্দীপ যে ফ্যাক্টরিতে কাজ করত, সেখান থেকে সে ভালো টাকাই ইনকাম করত, তাই তাদের সংসার বেশ হেসে খেলেই চলে যেত। শিল্পা বিবাহ উপযোগী হয়ে যাওয়ায় তার মা তার বিয়েও ঠিক করে দিয়েছিল। আর যেহেতু শিল্পা কোনো রান্না বান্না করতে জানতো না, সেই কারণেই মোনালি দেবী আজকে তাকে এত করে কথা শোনাচ্ছিল। এমনই একদিন, এই শিল্পা, আমরা অনেকক্ষণ ধরে শপিং করছি, এবার চল তো একটা রেস্টুরেন্টে যাওয়া যাক। ওখান থেকে কিছু খেয়ে নেব, খুব জোরে খিদে পেয়েছে। হ্যাঁ মা, তুমি একদম ঠিক বলেছো। আমারও তো অনেকক্ষণ ধরে খিদে পেয়েছে, কিন্তু এই বিয়ের শপিং এ চক্করে পড়ে আমার মাথা থেকে খাবার খাওয়ার কথাটাই বেরিয়ে গেছে। চলো আর দেরি না করে, ওই তো সামনে একটা রেস্টুরেন্ট দেখা যাচ্ছে, ওখান থেকে খাবার খেয়ে নেওয়া যাক, চলো। এই বলে শিল্পা তার মায়ের সঙ্গে রেস্টুরেন্টে যায়। সেখানে শিল্পা অনেক সুস্বাদু খাবার অর্ডার করে। মোনালি দেবী আর শিল্পা মজা করে সেই খাবারগুলো খায়। মা, এখানকার খাবারগুলো কত সুস্বাদু খেতে, তাই না বলো? খেতে কিন্তু খুবই ভালো লাগলো। খেতে তো ভালোই হবে, কারণ আমি এসব রান্না করতে পারি। তুই যদি আমার হাতের এই রান্নাগুলো খাস, তাহলে তোরও অনেক ভালো লাগবে। আমি তোকে এই জন্যই খাওয়াইনি, কারণ তোকে যদি আমি এসব খাবার খাওয়াই, তাহলে তুই আমাকে রোজ রোজ এই খাবারগুলো বানিয়ে দিতে বলবি, আর নিজে তো কিছুই শিখবি না। তাই আমি চাই তুই এসব খাবারগুলো নিজে থেকে শিখে তারপর বানিয়ে খাবি। তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার কি করে করতে পারো বলো? তুমি তো জানো আর কিছুদিনই আমি তোমার কাছে আছি, তখন তুমি আমার কথা মনে করবে আর নিজে নিজে কিন্তু অনেক আফসোস করবে। তখন ভাববে যে মেয়েটাকে এসব খাইয়ে দিলেই ভালো হতো। আচ্ছা তাই, আজকে তোকে আমি এগুলো বানিয়ে খাওয়াবো। এখন এসব বাদ দে, তাড়াতাড়ি বিলটা পে করে বাড়িতে চল। এই বলে তারা দুজনে বিল পে করে বাড়িতে ফিরে আসে। দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। এদিকে বিয়ের কদিন আগে মোনালি দেবী আবার শিল্পাকে বলে, এই শিল্পা, তোকে আমি এখনো বলছি, দেখ
বেশি দিন কিন্তু বাকি নেই, এবার অন্তত তুই রান্নাটা শিখে নে। তুমি আবার বলছো? তোমাকে তো বললাম তুমি চিন্তা করো না, ও সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আমি দেখবো তুই কতটা ম্যানেজ করতে পারিস। এই বলে মোনালি দেবী নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। এদিকে শিল্পাও নিজের কাজ করতে থাকে। এরকম ভাবে দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে। শিল্পার সঙ্গে পল্লবী দেবীর একমাত্র ছেলে বিক্রমের বিয়ে হয়ে যায়। বিক্রম বিয়ে করে শিল্পাকে নিজের বাড়িতে নিয়ে চলে যায়। শিল্পা শ্বশুর বাড়িতে পৌঁছালে পল্লবী দেবী তাকে বরণ করে বাড়িতে তোলে। এরকম ভাবে দেখতে দেখতে সেই দিনটা কাটে। পরের দিন সকালে শিল্পা তাড়াতাড়ি করে উঠে পড়ে। তখন তার শাশুড়ি মা পল্লবী দেবী তার কাছে এসে বলে, বৌমা, তুমি উঠে পড়েছো? যাক, ভালো হয়েছে। আজকে তোমাকে আমাদের জন্য অনেক কিছু খাবার রান্না করতে হবে, তুমি পারবে তো? হ্যাঁ মা, বলুন না কি কি রান্না করতে হবে। তুমি যেটা পারবে সেটাই রান্না করবে, কোনো অসুবিধা নেই। শাশুড়ি মায়ের কথা মতো শিল্পা রান্নাঘরে চলে যায়। রান্নাঘরে গিয়ে শিল্পা ফোন দেখে এবং খিচুড়ি রান্না করে। তার কিছুক্ষণের মধ্যেই খিচুড়ি রান্না করা হয়ে যায়। তখন শিল্পা তার স্বামী, শাশুড়ি মা এবং ননদকে খাবার খাওয়ার জন্য ডাকে। মা, বিক্রম, নন্দিনী, আমি তোমাদের সবার জন্য খাবার বানিয়ে ফেলেছি, এসো, তোমরা খাবে, এসো। বৌমার ডাক শুনে এক এক করে সকলেই খাবার টেবিলে চলে আসে। বিক্রম এবং তার মা খিচুড়ি মুখে নেওয়ার আগেই খিচুড়ির সুগন্ধ পেয়ে প্রশংসা করা শুরু করে দেয়। বাবা শিল্পা, তুমি এত সুন্দর খিচুড়ি বানাতে পারো, এটা তো আমি কখনোই জানতাম না। তোমার হাতের এই খিচুড়ি অনেক সুস্বাদু হয়েছে, সত্যি। আমাকে আরেকটু দাও না। বাহ, সত্যি খোকা, তুই একদম ঠিক কথা বলেছিস। বৌমার হাতের এই খিচুড়িটা আমারও তো খুব ভালো লাগছে। বৌমা, আমাকে আরেকটু দাও। কিরে নন্দিনী, তোর বৌদির হাতের খিচুড়ি পছন্দ হয়নি? নে না, আরেকটু নে। আর আমি তো জানি তুই তো খিচুড়ি খেতে ভালোবাসিস। কিরে, তুই এখনো পর্যন্ত খাচ্ছিস না কেন? একবার খেয়ে দেখ, তোরও কিন্তু ভালো লাগবে। মা, আমার মনে হচ্ছে নন্দিনী লজ্জা পাচ্ছে নতুন বৌদিকে দেখে। মা, খিচুড়ি তো আমিও বানাতে পারি, কিন্তু তুমি তো কখনোই আমার এরকম ভাবে প্রশংসা করো না। আজকে একবার বৌদির হাতের খিচুড়ি খেয়ে অমনি তুমি বৌদির প্রশংসা করা শুরু করে দিয়েছো। আমার কথা তো তুমি ভুলেই গেছো। ওটাকে কি খিচুড়ি বলে? তুই তো সবকিছু একসঙ্গে দিয়ে পুরো পায়েস করে ফেলেছিলি। ওটাকে তো আমি পায়েস মনে করেই খেয়েছিলাম। এই দেখ, বৌমার হাতের খিচুড়িটা একবার খেয়ে দেখ, অনেক সুস্বাদু হয়েছে। মা এবং দাদার মুখে বৌদির নামে প্রশংসা শুনি নন্দিনী রাগে লাল হয়ে ওঠে। আমিও তোমাকে বোঝাবো মা, তোমার এই বৌমা কতটা ধরিবাজ। এই প্রথম দিনেই তোমার বৌমা এত ভালো খিচুড়ি কিভাবে রান্না করলো, আর এই রহস্যের হাল আমি বের করেই ছাড়বো, সে আমাকে যতই যাই করতে হোক না কেন। নন্দিনী মনে মনে এসবই ভাবনা চিন্তা করতে করতে অল্প একটু খিচুড়ি খেয়ে সেখান থেকে উঠে চলে যায়। কি ব্যাপার বলতো খোকা, এই নন্দিনীর আবার হঠাৎ করে কি হলো? দেখ, খেতে বসে অল্প একটু খাবার খেয়ে উঠে চলে গেল। এই মেয়েটার যে কি হয় কে জানি। আচ্ছা, ওসব কথা ছাড়, তুই ভালো করে খাওয়া দাওয়া করে অফিসে চলে যা, তোর তো আবার লেট হয়ে যাবে। এই বলে পল্লবী দেবী, বিক্রম এবং শিল্পা একসঙ্গে খাওয়া দাওয়া করে। বিক্রম খাওয়া দাওয়া করে অফিসে চলে যায়। এদিকে পল্লবীও নিজের ঘরে চলে যায়, আর শিল্পা আবার সংসারের কাজে ব্যস্ত হয়ে পড়ে। এরকম ভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন পল্লবী দেবী তার বৌমাকে বলে, বৌমা, এদিকে এসো। শোনো, আজকে আমার বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, তুমি কি আমাকে বিরিয়ানি বানিয়ে খাওয়াবে? এতে আবার জিজ্ঞাসা করার কি আছে মা, আমি নিশ্চয়ই বানিয়ে দেব। শিল্পার কথা শুনে তার শাশুড়ি মা খুবই খুশি হয়, কিন্তু শিল্পা মনে মনে চিন্তা করতে শুরু করে। আগে একবার দেখি ফোনে চার্জ আছে কিনা, ফোন যদি অফ হয়ে যায় তাহলে আজকে তো আমি আর বিরিয়ানি বানাতে পারবো না। এই বলে শিল্পা তাড়াতাড়ি করে তার ঘরে চলে যায়। সে তার ফোনটা খুঁজতে থাকে, কিন্তু বেশ কিছুক্ষণ খোঁজার পরও শিল্পা তার ফোন খুঁজে পায় না। আমি এবার কি করব? আমার ফোন তো আমি এখানেই রেখেছিলাম, কিন্তু কি হলো, কোথায় গেল? তাহলে কি বিক্রম আমার ফোন নিয়ে চলে গেল? না তো, ও আমার ফোনে তো হাতই দেয় না। তাহলে কোথায় গেল? আমি তো বিরিয়ানি বানানোই জানি না, এখন তাহলে আমি কি করব? শিল্পা এসবই ভাবতে ভাবতে ঘাবড়ে যায়। তখনই সেখানে তার শাশুড়ি মা পল্লবী দেবী আসে। কি ব্যাপার বৌমা, তোমার মুখ দেখে কেমন যেন মনে হচ্ছে। কি হয়েছে তোমার? তুমি কি বিরিয়ানি বানানো জানো না নাকি? তবে তুমি সেদিন খুব সুন্দর করে খিচুড়ি বানিয়েছিলে বলেই আমি আজকে বিরিয়ানির কথাটা বললাম। তুমি যদি বানাতে না পারো তাহলে তোমাকে বানাতে হবে না, ঠিক আছে? না না, আপনি ভুল ভাবছেন, আমি তো সবকিছুই বানাতে পারি। ঠিক আছে মা, আপনি এখানে থাকুন, আমি দেখছি কি করা যায়। এই বলে শিল্পা রান্নাঘরে চলে যায়। শিল্পা রান্নাঘরে গিয়ে ফোনের কথা চিন্তা ভাবনা করতে থাকে।
তার ফোনটা কোথায় যেতে পারে, কে নিতে পারে, এইসব ভাবনা চিন্তা করতে করতে সে তার ফোনের আওয়াজ শুনতে পায়। আর তখনই নন্দিনী ভয়ে চমকে ওঠে। এই যা, বৌদির ফোনটা তো আমি নিয়ে এলাম, কিন্তু ফোনটা সুইচ অফ করতে ভুলে গেছি। তাহলে এখন কি হবে? বৌদিকে আবার এখন কে ফোন করলো? এবার তো আমি পুরোপুরি ভাবেই ফেসে যাব। নন্দিনী এসব কথাই ভাবছিল, তখনই তার বৌদি তার রুমে চলে আসে। নন্দিনী, আমার ফোন তোমার রুমে কি করছে? আমি তোমার ফোনটা কখন থেকে খুঁজছি, তুমি আমার ফোনে হাত দিয়েছো কেন? আমার ফোনটা নিয়ে এসেছো, আবার একবারও আমাকে জানাওনি। না, আসলে আমি যখন তোমার রুমে গিয়েছিলাম তখন তো তুমি ছিলে না, তাই জন্য আমি তোমার ফোনটা নিয়ে চলে এসেছি। আচ্ছা, আমি এবার বুঝলাম তুমি কেন অত ভয় পাচ্ছিলে। তুমি তোমার ফোনটা না খুঁজে পেয়ে ভয় পাচ্ছিলে, তাই তো? ঠিক আছে, তুমি তোমার ফোনটা নিয়ে চলে এসো। আমার সব সত্যিটা ভালো মতোই বোঝা হয়ে গেছে। তুমি আর কোনো ভয় পেও না। তুমি ফোন দেখে রেসিপি শিখে নিয়েই আমাদেরকে বিরিয়ানি রান্না করে খাওয়াবে, ঠিক আছে? আপনি এটা কিভাবে জানলেন আমি ফোন দেখে রান্না করি? দেখো বৌমা, এই বাড়িতে কি হচ্ছে না হচ্ছে সেটা খোঁজ রাখার দায়িত্ব কিন্তু আমার। তাছাড়া তুমি এই বাড়ির বৌমা নও, তুমি তো এই বাড়ির মেয়ে। তাহলে এই বাড়ির মেয়ে কি করছে সেটাও তো আমাকে দেখতে হবে। আসলে তোমার মা আমাকে আগেই বলে দিয়েছিল যে তুমি ঠিকমতো রান্না বান্না করতে পারো না। মা, আমি সত্যি বলছি, বিশ্বাস করুন। মা আমাকে অনেকবার রান্না করার কথা বলেছিল, কিন্তু আমি মায়ের কথা শুনতাম না। আমি শুধু ফোন দেখে রেসিপি শিখে নিতে পারবো এটাই বলতাম। আমাকে ক্ষমা করে দেবেন মা, আমি ফোন ছাড়া সত্যি অসহায় হয়ে পড়েছিলাম। আর কোনো ভয় নেই, আমি তোমাকে রান্না শিখিয়ে দেব। আমি বিরিয়ানি বানাবো আর তুমি দেখে দেখে শিখে নেবে। চলো নন্দিনী, আমি খুব ভালো করে জানি তুই ইচ্ছা করেই তুই বৌদির ফোনটা নিয়েছিলিস ফোনটা লুকিয়ে রাখার জন্য। তার আর কোনো দরকার নেই। এবার তোর বৌদিকে ফোনটা দিয়ে দে। এই বলে পল্লবী দেবী তার বৌমাকে নিয়ে রান্নাঘরে চলে যায়। পল্লবী দেবী নিজের হাতে বিরিয়ানি বানিয়ে তার বৌমাকেও বিরিয়ানি বানানো শিখিয়ে দেয়। এভাবেই শিল্পা তার পরিবারের সকলকে নিয়ে হাসি খুশি বসবাস করতে থাকে।